নমস্কার। গল্পগাথা কথা ও কবিতায় আপনাদের স্বাগত জানাই। গল্প পাঠের এই আসরে আজ আমি শোনাব আপনাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হারানের নাত জামাই। গল্প শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার এবং লাইক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প হারানের নাত জামাই, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়। মাঝরাতে পুলিশ গাঁয়ে হানা দিল, সঙ্গে জোদ্দার চণ্ডীঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম ছেঁটে ঊর্ধ্বশ্বাসে 3টি দিনরাত্রি এক টানা ধান কাটার পরিশ্রমে পুরুষটা অচেতন হয়ে ঘুমোচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আঁকলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাঁখ আর উলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গাঁ ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গাঁ শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায়, হঠাৎ হানা দিয়ে পুলিশ সহজে তার পাত্তা পায় না। 1.5 মাস চেষ্টা করেও পায়নি। ভুবন এ গাঁ ও গাঁ করে বেড়াচ্ছে যখন খুশি, কিন্তু গ্রাম ঘেরবার, আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটি ঘর হারানের। বোঝা গেল আটঘাট আগে থেকে বাঁধাই ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে। খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকালে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যার পরে তাকে অতিথি করে কার ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ার কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে। ভুবন হারানের ঘরে যাবার পরেই গেছে। এমনিও কি কেউ আছে তাদের এই গায়ে? শীতের তেভাগা চাঁদের আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবে সাঁঝের পর কে গাঁ ছেড়ে বাইরে গিয়েছিল। জানা যাবেই, এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেখালমু কোন হালা পিঁপড়ারা পাখা উঠছে, দেখালমু। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গাঁ থেকে। গাঁয়ে গাঁয়ে ঘুরছে ভুবন। এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে কোনো গাঁয়ে সে ধরা পড়েনি। শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে? তাদের গাঁয়ের এই কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান, সে জানটা দেবে এই আপনজনটার জন্যেই। শীতে আর ঘুমে অবশ প্রায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠে। লাঠি সড়কি দা কুড়াল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে মাঝে মাঝে আজ দেখা দেয় সাংঘাতিক একটি সম্ভাবনা। মাঝ রাত থেকেই সেটি ঘটতে চলেছে। গোটা 8 মশাল পুলিশ সঙ্গে এনেছিল, 3-4টে টর্চ। হাঁসতলা পাড়া ঘিরতে ঘিরতে দপ দপ করে মশালগুলি তারা জ্বেলে দেয়। দেখা যায় সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেইডিং পার্টির নায়ক মনমথকে তাই জিজ্ঞেস করতে হয়, হারান দাসের বাড়ি কোনটা? তার পাশের বাড়ির হারান ছাড়াও কয়েক গন্ডা হারান আছে এই গাঁয়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, আজ্ঞা, কোন হারান দাসের কথা কইছেন? গালে একটা থাপ্পড় খেয়ে এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল, দম আটকে যায় সে।
এমনি সে ঘন ঘন হুঁচকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায়। তখনকার মতো বোবা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখোড় হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে হারান বলে, হায় ভগবান! ময়নার মা বলে, তুমি উঠলা কেন, কও দেখি? বলে, কিন্তু জানে যে তার কথা তার কানে যায় না বুড়োর। চোখে যেমন কম দেখে, কানেও তেমনি কম শুনে হারান। কি হয়েছে ভালো বুঝতে পারে না বোধহয়, শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছতে বাইরে বাইরে বেরিয়ে যাবার সুযোগ পেয়ে যাবে। দু এক দণ্ড চেঁচালেই বুঝবে হারান, এমনটাও নয়। তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকেও না। এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা, বুড়া বাপটার তরেই ভাব না। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথা না, গুলিও করতে পারে, দেখুন মাত্র গুলি করতে পারে। কইব হাঙ্গামা করছিলেন। তাড়াতাড়ি একটা কুপি জ্বালায় ময়নার মা। হারানকে তুলে নিয়ে ঘরের বিছানায় শুইয়ে দিয়ে হাতের ইশারায় মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, ভালো শাড়িখান পরতে পারলি না? বলছো নাকি? ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের শাড়িখানা বার করে। ময়নার পরনে ছেঁড়া কাপড়খানা তার গা থেকে কোনো রকমে ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িখান। বলে, ঘুমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল আসে ময়নার ঘরে। কানা সবাই যেন অন্ধ হয়ে যাবার মতোই হয়। কান খাড়া করে সবাই শোনে। কুপির আলোতেও টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ এবং রেখা, রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাঁটা চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাইঙ্গা রুক্ষা হইতাছে, তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গায়ে মাইনষের সাড়া নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20টা খুন রকম হইব নিজ্ঞাত। আমি যাই, সামলাইয়া। থামেন আপনি, বসেন। ময়নার মা বলে, দেখেন না কি হয়। সদেড়েক চাষি চাষাড়ে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মন্মথও জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে। 2-4 জন শুধু পাহারায় আছে, বাড়ির পাশে ও পিছনে। বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন্না পালায়। 10টি বন্দুকের জোর মন্মথর, তার নিজের রিভলভার আছে। তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করে, স্পষ্টই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। সেফ হুকুম জারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায়, সকলকেই বোঝাতে চায় কথাটা উচিত আর অনুচিতের ফারাকটা। পরিণামটাও তাই। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে। এতে বাধা দেওয়া, হাঙ্গামা করা উচিত নয়, তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশি করতে দিব না। প্রায় 200 গলায় সায় দেয়, না দিব না। এমনি যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মনমতো হুকুম দিতে যাচ্ছিল গুলি চালাবার। ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা
শীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল, রও দেখি তোমরা, হাঙ্গামা কইল না। মোর ঘরে কোনো আসামি নাই, চোর ডাকাত নাই, ঘরে আসামি রাখুন কেন? বিকালে জামাই আইছে, শোয়াইছি মাইয়ারে জামাইয়ার সাথে। দারোগা বাবু তল্লাশি করতেছেন, তল্লাশ করেন। মনমতো বলে, ভুবন মন্ডল আছে তোমার ঘরে? ময়নার মা বলে, দেখেন দাইসা, তল্লাশ করেন। ভুবন মন্ডল কেডা? নাম তো শুনি নাই বাপের কালে। মাইয়ার বিয়া দিলাম বৈশাখে, 2 ভরি রূপা কম দিছি। কেন দিছি? জামাই ফিরা তাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আইস জামাই পায়ের দুলা দিছে। হাতেরে কম কি দারোগা বাবু, মাইয়াটা কান্দা মরে। মাইয়া যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা, মনমতো বলে, ভুবনকে না পাই, জামাইকে নিয়ে তুমি রাত কাটাও। গৌর সাহেব হেঁকে বলে, অত চুপে চুপে আসে কেন জামাই? ময়নার মা গা জ্বলে যায়। ময়নার মা বলে, সদর দিয়ে আইছে। তোমার একটা মাইয়ার 7টা জামাই, চুপে চাপে আসে, মোর জামাই সদর দিয়ে আইছে। গৌর আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্ত শব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতো। ময়নার রঙিন শাড়ি, আলুথালু বেশ, চোখে যেন ধাঁধা লাখিয়ে দেয় মনমতো। পিছুটির মতো চোখ এঁটো করা, ঘোমটা পড়া, ভীরু লাজু কচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটিতে চোখ পড়ে। এ যেন কবিতা। বিয়ে পাশ মনমথর কাছে যেন চোরাই স্কচ হুইস্কির বেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে মরদ, এক ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্দ মাঝবয়সী চাষারের লোকটা এর স্বামী। ওর আদরি মেয়েটার এই আলুথালু বেশ। তবু মন মতো জেরা করে, সংশয় মেটাতে গাঁয়ের 2জন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে, গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে। কিন্তু খোঁচা খোঁচা গোঁপদাড়ি ভরা মুখ, রুক্ষ মনমতো গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হায় ভগবান। ময়নার বাঁ বলে, জিগান মিশা, কানে শোনে না, বদ্ধ কালা। ও, মনমতো বলে। ভুবন ভাবে, এবার তার কিছু বলা উচিত বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা। মিশা কইরা আনছে আমারে। উড়াইলের হাটে আইছি, ঠাইরেন পোলার দিয়া খপর দিলেন মাইয়া নাকি মরো মরো। তখন যায় যায়, এখন যায় যায়, ওই লাইগাই আসুম। তুমি এমনি ছুটে চলে এলে, আসুম না? রতি করা সোনা রূপা যা দিবা কইছিল তাও ঠেকায় নাই বিয়াতে। মহিলা গেলে গাঁও থেকে ওই খুইলা নেয়, তখন কি আর পামু? ও, তাই ছুটে এসেছ? তুমি হিসেবি লোক বটে। মনমতো বলে ব্যঙ্গ করে, আর কিছু নাই করার। বাড়িগুলি তল্লাশ তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে, কিন্তু হাঙ্গামা হবে। 2 পা পিছে হটে এখন চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব। ভয় ডর নেই, ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকোনোর মতো আড়ালও যে ঘরে নাই, সে ঘরেও কাঁথা কানি হাড়ি পাতিল জিনিসপত্র ছত্রখান করে খোঁজা হয় মানুষকে। মনমতো থাকে হারানের বাড়িতে, অল্প নেশায় রঙিন চোখ। এইসব কাজে বেরোতে হলে মানুষ অল্প নেশা করে, মাল সঙ্গে থাকে সমাপ্তির পর টানবার জন্য। চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা, উসখুস করে ক্রমাগত।
ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মন মতো, আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরছে, শো শো না গিয়া বাসা, তুমি আর শুইয়া পড়ো বাবা। আপনি অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ুক। কত মানুষ কইরা মাথা কপাল কইটা আনছি জামাই রে। ময়নার মা গলা ধরে যায়। আপনারে কি কমু দারোগা বাবু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভুবন যায় না। আর দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ করে, জানায় তাকে। তবু ভুবনকে ইতস্তত করতে থেকে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, শো গিয়া, খাড়াইয়া কি করবা, যা বন্ধ করিয়া শুইয়া পড়ো। তখন তাই করে ভুবন। যতই তাকে জামাই মনে না হোক, এরপর না মেনে কি আর চলে যায় যে সে জামাই? মন মতো আস্তে আস্তে পা বাড়ায় বাইরে, পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরদিন মুখে মুখে এই গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে। দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর যোদ্ধার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছায়। গায়ে গায়ে লোক বলাবলি করে ব্যাপারটা, আর হাসিতে ফেটে পড়ে। বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বঁটি হাতে মেয়ের দল ময়নার মা নিয়ে তাদেরকে তাড়া করে পার করে দিয়েছিল গাঁয়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে, কে তা ভাবতে পেরেছিল? গাঁয়ের মেয়েরা আসে দলে দলে। অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন এক ভয়ঙ্কর সময় চলেছে এখন। তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসিতে খুশিতে উচ্ছল। মোক্ষদার মা এসে একগাল হেসে গালে হাত দিয়ে বলে, মা গো মা, ময়নার মা, তোর এত মতি। হেন্তি বলে ময়নাকে, কিলো ময়না, জামাইকে কইল, দিচ্ছে কি? লাজে ময়না হাসে। বেলা পড়ে এলো। কাল যে সময় ময়না মণ্ডল ওই ভুবন মণ্ডলের গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহন। বয়স তার 26-27। বেঁটে খাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে খড় কাঁচা শার্ট, কাঁধে মোটা সুতির সাদা চাদর। গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে, গম্ভীর মুখে। রসিক ডাকে দাওয়া থেকে, ও জগমোহন নাকি, কখন আইলা? নন্দ বলে, আরে শোনো শোনো, তামুক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না। রসিক ভড়কে গিয়ে নন্দকে শুধায়, কি কাণ্ড বুঝলানি? কেমনে কমু? অবাক হয়ে মুখ চাওয়াচাই করে দুজনে। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সাড়া আসে না, বাইরের রোগ থেকে জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্বিক, চুপচাপ। একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু, বাঁধা দড়ি। তাদের একজন বলে, বাড়িতে নাই? তুমি কেডা? হারামজাদারে খোঁজো কেন? জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তুমি আইসো ব্যাটারে 2 ঘা দিতে? তা ভয় নেই জগমোহনের। তারা আশ্বাস দেয়, হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গাঁ থেকে, এখনো ফেরেনি মথুর। কখন ফিরে আসে তাও ঠিক নেই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর সে পাবে। সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করবার আগেই সে সুযোগ তাকে দেওয়া হবে ময়ূরের নাক কানটা কেটে নেবার জন্য। সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে।
শাউরি পাইছিলা দাদা একখানা? হ, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁজের সঙ্গে। চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাই করে অবাক হয়ে তাকায়। আচমকা জামাই এলো, মুখে তার ঘন মেঘ। দেখেই ময়নার মা বিপদ গণে। ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে এসে অভ্যর্থনা জানায়। তার জন্য আশা ছিল যে জামাই আসবে, এটা অঘটন নয়। বলে, আসো বাবা আসো, অ ময়না পিঁড়া দে, ভালো নিয়ে আসো বেবাকে, বিয়াই বিয়ান পোলামাইয়া আছে। আর একটু ভড়কে যায় ময়নার মা। কত গোসানা জমা হয়ে আছে জামাইয়ের কাটা ছেঁড়া এই কথার মধ্যে। ময়নার দিকে আর না তাকাবার ভঙ্গিটাও তার ভালো ঠেকে না। পড়ন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখে চেয়ে দেখবে না শ্বশুর বাড়ি, পণ করেছে জগমোহন। লক্ষণটা খারাপ। ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই হারামজাদা, আসে নাই, হায় ভগবান। নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়, বিহান থেকে দেখে না, উতলা হইছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন যে দেখে না, কি হয়েছে হারানের নাতির, ময়নার ভাইয়ের, জানতে চাইবে জগমোহন। কিন্তু কোনো খবর জানতেই তার এতটুকু কৌতূহল দেখা যায় না। খাড়াইয়া রইলা কেন, বসো বাবা বসো। জগমোহন বসে। ময়নার পাতা সিঁড়ি সে ছোঁয় না। দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারতা, মুখ হাত ধুইয়া নিলে পারতা। না, জামু গিয়া এখনই। এখনই যাইবা? হ, একটা কথা কইয়া জামু কনে আইলাম। শুনলাম যে জিগাইয়া যায় একেবার, মাইয়া নাকি কার লগে শুইছিল কাইল রাইতে? শুইছিল? ময়নার মার চমক লাগে। মোর লগে? মোর লগে শুয়ে মাইয়া? মোর লগে শুইছিল? আর কার লগে শুইব বাপ? ব্রহ্মাণ্ডের মাইনসে কইছে কার লগে শুইছিল? চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাই। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গো। ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে। বলে, তুমি নিজে মদ্য, অন্যরা তাই মন্দ ভাব। উঠানে মাইনসের গাদা, আমি খাড়া সামনে, এক দণ্ড ঝাঁপ দিছে কি না দিছে তুমি দোষ ধরলা? অন্যে তো কয় না। অন্যের কি? অন্যের বউ হইলে কই তো। বড় ছোট মন তোমার। আইজ মন্ডলের নামে এমন কথা কইলা, কাইল কইবা জুয়ান ভাইয়ের কাছে কেন কথা কয়? করণ উচিত, ও মাইয়া সব পারে। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করলো জগমোহনের 14 পুরুষ। হারান কাপা গলায় চাচায়, আইছে নাকি? আইছে হারামজাদা? হায় ভগবান, আইছে। ময়না কাঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে। ছুটে আসে পাড়া বেড়ানি, নিন্দা ছড়ানি নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে ময়নার মা? নিতাই পালের বউ শুধায়, মাইয়া কাঁদে কেন? তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মা, ফোঁস করে ওঠে, কাঁদে কেন? ভাইটারে ধইরা নিচে কাঁদব না? ও, জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা বাসা, শুনবা, বইতে দাও, জিড়াইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনেক চুপ মেয়েরা ফিরে যায়। তাকে ঘাঁটাবার সাহস কারোর হয় না। ময়নার মা মেয়েকে ধমক দেয়, কান্দিস না, বাপেরে নিয়ে ঘরে গেছিলি, বেশ করেছিলি, কান্দনের কি? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে,
বাপ না, মণ্ডল 10 টাকা এর বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মণ্ডল আমাকে অন্ন দিছে, আমাকে বুঝাইছে, সাহস দিছে, একসাথ করছে, ধান কাটাইছে। তা তো চণ্ডী ঘোষ নিত ব্যাবাক দান। তোমারে কই জগু, হাতে ধইরা কই, বুইজা দেখো, মিশা গোসা কইরো না। বুইজা কাম নাই, অহন যাই। রাইতে থাইক্কা যাও, জামাই আইলা গেলা গিয়া মাইনসে কে গইবা। জামাইয়ের অভাব কি, মাইয়া আছে কত, জামাই জুটব। বেলা শেষ হতে না হতে ঘনিয়ে আসে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে, ঘুঁটের ধোঁয়া গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলেই যে গা তোলে জগমোহন তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করেই যে যাই বলে জামাই গটগট করে বেরিয়ে যাবে, না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে। যদি যায় জামাই, মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়েই যাবে। আর কথা বলে না ময়নার মা। আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মুড়ি কিছু জোগাড় করতে হবে। খাক বা না খাক, সামনে তো ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ছেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো। খাসা আছি। শুইছিলা তো? না, মা কালীর কিরা, শুই নাই। মা কইছিল ঝাপটা দিছিলাম, মাছটাও লাগাই নাই। ঝাঁপ দিছিলা, শো নাই, বেউলা সতী। ময়না তখন কাঁদে, তোমার লগে আইস দেখা শেষ। ময়না আরো কাঁদে। ঘর থেকে হারানের কাঁপা গলা আসে, আসে নাই, ছোড়া আসে নাই। হায় ভগবান। থেমে থেমে একটা কথা বলে যায় জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না, যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে মগনের। তখন কিছুক্ষণ সে চুপচাপ থাকে। মুড়ি মোয়া এসব জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে টুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারা দিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায়। জোরদারের সঙ্গে, দারোগা পুলিশের সঙ্গে লড়াই করা চলে, অবুঝ পছন্দ জামাইয়ের সঙ্গে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই, মোর মরণটা আসে নাই। হায় ভগবান। জগমোহন চুপ করেছিল এতক্ষণ। হঠাৎ জিজ্ঞাসা করে বসে, শালার খবর উয়ারে ধরেছে কেন? ময়নার কান্না থিতিয়ে এসেছিল। সে বলে, মন্ডল খুড়ার লগেই গন্ডল পাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরছে। কেন ধরছে? কাইল জব্দ হইছে, সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন, আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয়। জামাইকে বলে, মাথা খাও, মুখে দাও। আবার বলে, রাইত কইটা কেন যাইবা বাবা, থাইক্কা যাও। থাকনের জো নাই, মা দিব্যি দিছে। তবে খাইয়া যাও, আখা ধড়াই, পোলাটারে ধইরা নিছে, পরান্ডা পোড়ায়, তোমারে রাইক্কা জড়ামু ভাবছিলাম। না, রাইত বাড়ে। আবার কবে আইবা? দেখি। উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ আনা, সেই রকম শোর ওঠে কাল মাঝরাত্রির মতো। সদল বলে মনমতো আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি কালকের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা, সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মণ্ডলের শাশুড়ি? আহ, মনমতো বলে ময়নার মাকে। জামাই কথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে?
জামাই, ময়নার মা বলে। বাহ, তোর তো মাগি ভাগ্যি ভালো রে, হ্যাঁ? রোজ নতুন নতুন জামাই জোটে, আর তুই ছুঁড়ি এই বয়সে। হাতটা বাড়িয়েছিল মনমতো রসিকাত্মার জন্য ময়নার থুতনি ধরে। একটু আদর করে দেবার ছলে আরেকটু হাত বাড়িয়ে যেই না এগিয়েছে, হঠাৎ চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা কইয়েন। বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে নিয়ে রওনা দেওয়ার সময় মনমতো দেখতে পায়, কালকের মতো না হলেও লোক তো মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে। জমায়েত যে মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরার ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর তো এগোনো যায় না। কালের চেয়ে ৭-৮ গুণ বেশি লোক পথ আটকিয়ে দাঁড়িয়ে। রাত বেশি হয়নি, শুধু এ গাঁয়ের জন্য নয়, আশেপাশের গাঁয়ের লোকও ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মনমতো। মণ্ডলের জন্যে হলে মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্যে চারদিকের গাঁ ভেঙে মানুষ এসছে। মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া তো যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। বুড়ো হারান এইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে ওঠে, তোরা গেলা কই, কই গেলা? হায় ভগবান!